নমস্কার, সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটায় 6:57 শব্দের কাটাকাটি নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। আজ মূল আলোচনার বিষয় আপনারা জানেন 3 তারিখ অর্থাৎ 3রা এপ্রিল সুপ্রিম রায়ে এক প্রকার 26,000-এর চাকরি এক লহমায় চলে গিয়েছিল। 25,752 জনের চাকরি যখন এক লহমায় চলে যায় তখন রাজ্য তোলপাড় হতে শুরু করে। কোথায় যাবে, কোন জায়গায়, কেন এতটা অসহায় হয়ে পড়লেন সেই সব চাকরিহারারা প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্যে তখন কার্যত পারদ চড়ছে ঠিক এই চাকরিহারাদের নিয়ে, যে কেন রাজ্য সরকার এই সব চাকরিহারাদের পাশে দাঁড়াতে পারলেন না, কেন এসএসসি হলফনামা দিয়ে বলতে পারলেন না কোনটা চাল কোনটা কাকর, আর ঠিক কোন জায়গায় কেই বা যোগ্য কেই বা অযোগ্য। আজ সে বিষয় নিয়ে যখন একের পর এক কথা উঠতে শুরু করে তখন এ রাজ্যে ওয়াকআপ নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়। চাকরিহারারা চাপা পড়ে যায়। সেই সব চাকরিহারারা যারা আদেও বিদ্যালয়ে যাওয়ার কথা তারা রাজপথে বসে থেকে তাদের ধর্ণা প্রদর্শন করেন। চাকরিহারারা সরাসরি পুলিশের কাছে লাঠিচার্জের শিকার হন, আর এই সব চাকরিহারারাই শিক্ষক। দেখুন, এর মধ্যে অনেকে যোগ্য রয়েছেন, অযোগ্য রয়েছেন। এই গোলক ধাঁধায়, এই চক্রপুয়ের মধ্যে এই সমগ্র 25,752 জনের মধ্যে যারা যোগ্য তারাও পড়ে গিয়েছেন। আর ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে যোগ্য অযোগ্য বিচার যখন হচ্ছে না তখন সুপ্রিম কোর্ট সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দিলেন। প্রশ্ন কারা করলেন? ওই অনেকটা তৃণমূল কংগ্রেস যারা নিজেদেরকে বলেন যে তারা সবার পাশে রয়েছেন, সে জায়গা থেকে সরাসরি চাকরিহারাদের পাশে থেকে তারা আবারও নাকি সুপ্রিম কোর্টের কাছে নানান রকম কিছু দেবেন এবং তার সঙ্গে সঙ্গে এই সব চাকরিহারারা আবারও চাকরি ফেরত পাবেন। তাই কি হলো? আজ ঠিক সুপ্রিম নির্দেশে কি বেরিয়ে এলো? 31শে ডিসেম্বর পর্যন্ত এই সব চাকরিহারাদের চাকরি বহাল থাকবে, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের নিয়ে। অর্থাৎ এই সব কর্মীদের চাকরি কিন্তু বহাল নেই। 3রা এপ্রিল যে ভার্ডিক্ট দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই ভার্ডিক্টটি শেষ বেলা পর্যন্ত বহাল থাকলো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে। কিন্তু সেই সব চাকরিহারারা যারা সেই এসএসসির হলফনামা অনুসারে অযোগ্য, তাদের ব্যতীত প্রত্যেকের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকলো। কিন্তু প্রশ্নটা অনেকটা ক্যান্সারের মতো। আজ আমার ক্যান্সার হয়েছে, আমি জানি আমি মরবো, কিন্তু ডাক্তার আমাকে বলল 8 মাস পর্যন্ত আমার সময় রয়েছে, আমি 8 মাস পরে অবশ্যই মরবো, কিন্তু একটু সময় পেলাম। আর ঠিক এই ধারাবাহিকতায় এই চক্রবুয়ের মাঝে, গোলক ধাঁধার মাঝে পড়তে শুরু করেছে সেই সব যোগ্য চাকরিহারারা। তাদের বিদ্যালয়ে যাওয়ার কথা, কিন্তু তারা রাজপথে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গা ভঙ্গুর হয়ে পড়ছে। কার্যত প্রত্যেকটি বিদ্যালয়ের প্রায় বেশিরভাগই, যেখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা কার্যত বসে রয়েছেন ক্লাসে, কিন্তু ক্লাস সেইভাবে চলছে না। তাহলে ব্যবস্থা অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উপর সরাসরি প্রশ্নচিহ্ন যখন পড়তে শুরু করলো তখন সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে সেই সব চাকরিহারাদের চাকরি অন্তত পক্ষে 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল রাখলেন। অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে ওয়াকআপ সংশোধনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই বিষয় নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে শব্দের কাটাকাটিতে ট্রাইব টিভি বাংলায় আমার দুটো প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে, এবং দর্শকদের প্রশ্ন আমার মুখ থেকে সরাসরি সেই নেতৃত্বদের যারা আজ প্যানেল ডিসকাশনে থাকবেন। দেখাচ্ছি প্রশ্ন। সব এসএসসি ওএমআর শিটের মিরর কপি জমা দিতে পারছে না কেন রাজ্য? মুখ্যমন্ত্রী চাইলেই মুর্শিদাবাদ যেতে পারবেন বলছেন, যাচ্ছেন না কেন? শব্দের কাটাকাটিতে আমার দুটো প্রশ্ন আজ থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর আরও বিস্তারিত আলোচনায় আসছে। দেখুন, 2016 সালের এসএসসির 26,000 চাকরি বাতিলে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিল, চিহ্নিত অযোগ্য নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। ফলে যাদের যোগ্য ও অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি সেই সমস্ত শিক্ষকদের চাকরি আপাতত বহাল রইল। বিচারপতির নির্দেশ, নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে পড়াতে পারবেন দাগি অযোগ্য নন এমন চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ,
এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। বিজ্ঞাপনের কপি সহ হলফনামা 31শে মের মধ্যে আদালতে জমা দিতে হবে। যে সমস্ত শিক্ষকদের যোগ্য ও অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা আপাতত চাকরিতে বহাল থাকবেন। এই নির্দেশ শুধুমাত্র নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের জন্য। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে, অর্থাৎ তারা চাকরিতে যোগ দিতে পারবেন না। আদালতের পর্যবেক্ষণ, গ্রুপ সি ও গ্রুপ ডিতে প্রচুর অবৈধ নিয়োগ রয়েছে। সেই কারণে তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে রাজ্য সরকার, পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। আর্থিক জরিমানাও করা হতে পারে। কড়া নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একেবারেই তাই। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের চাকরিটা দুর্ভাগ্যবশত থেকেই গেল। তারা আর যেতে পারলেন না সেই সব স্কুলে যারা এতদিন পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডির কাজগুলো করতেন। তারা থেকেই গেলেন রাজপথে। আজ তাদের হিসেব নেব এবং তার সঙ্গে সঙ্গে আজ সন্ধে 6:57 শব্দের কাটাকাটিতে হিসেব হবে সেই সব রাজনৈতিক নেতাদের যারা আজ পর্যন্ত শুধুমাত্র ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, কিন্তু শব্দের কাটাকাটিতে শব্দের তীরে পড়েননি। আজ শব্দের তীরে জব্দ হবে ইস্যু। সরাসরি যারা রয়েছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি এই অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্নই থাকবে সরাসরি জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, কি মনে করেন এরপরে সত্যি সত্যি সাধারণ চাকরি হারা তারা সত্যি স্বস্তি পেল, নাকি রাজ্য সরকারের জন্য চাপা অস্বস্তি বাড়লো? কি বলবেন? আপনার অনুষ্ঠান যেমন শব্দের কাটাকাটি, ঠিক সেই রকমই একটা যথার্থ আপনি অনুষ্ঠান করছেন, এবং এই অনুষ্ঠানটি বাংলার আজকে ঘরে ঘরে সমস্ত চাকরি হারারা, যোগ্য অযোগ্য সকলেই দেখছে এবং সকলেই মুখিয়ে রয়েছে আপনার এই শোয়ের থেকে কি বেরিয়ে আসবে নির্যাস সেটুকু জানার জন্য। এখানে ঠিক শব্দের কাটাকাটির সঙ্গে সঙ্গেই কিন্তু আইনের কাটাকাটি শুরু হয়ে গেল। কারণ প্রথম কথা, যোগ্য অযোগ্যটা নির্ধারণ হলো কবে, কোথায়, কোন মাপকাঠিতে? এবং আজকে যদি এই অযোগ্যরাই পড়াতে পারে স্কুলে, তাহলে এরা অযোগ্য কোন হিসেবে, কোন নিরিখে এরা অযোগ্য? এরা পড়াতে পারে, এরা স্কুলে পড়াবে, সেটার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এরা যোগ্য হয়ে গেল। যখন তুমি মনে করছো যে এরা অযোগ্য, তাদের তুমি 31শে ডিসেম্বর মানে আজ থেকে প্রায় 5-6 মাস তুমি তাদের দ্বারা পড়াতে চাইছো, স্কুল শিক্ষা ব্যবস্থাকে পড়ানোর অনুমতি দিচ্ছ, তার মানেই তো তারা অ্যাফিলিয়েটেড হয়ে যাচ্ছে যে দে আর এডুকেটেড এন্ড দে ক্যান গিভ দ্য এডুকেশন টু দ্য সোসাইটি। তাহলে তারা অযোগ্য কোন নিরিখে হয়? এবারে সেই জায়গা থেকে যখন তুমি অযোগ্য একটা ভার্ডিক্ট দেবার পরেও তাদের তুমি বলছো তারা পড়াতে পারবে, তার মানে তুমি পুরো শিক্ষা ব্যবস্থার সঙ্গে কম্প্রোমাইজ করছো, তুমি পুরো শিক্ষা ব্যবস্থাতে ছাত্রছাত্রীদের সাফার করাতে চাইছো, এবং যেখানে তুমি নিজেই জানো না কে যোগ্য কে অযোগ্য, এবং তুমি বলছো তারা পড়াবে, তাহলে তারা আগামী ডিসেম্বরের পরে কেন পড়াবে না? সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তোমার আইনি জটিলতা থাকতে পারে, যে সরকারি চাকরিতে সকলের সমান অধিকার এবং সুযোগ এবং স্বচ্ছতা থাকবে, কিন্তু যোগ্য বা অযোগ্য এই শব্দটা আজকের পর থেকে ইনভ্যালিড হয়ে গেল। কারণ কোর্টই অযোগ্যদের পড়াবার অনুমতি দিয়ে দিল স্কুলে, এবং যখন তারা স্কুলে পড়াবে, তার মানে এই অযোগ্য মাস্টার মশাইরা পড়াবে ছাত্রছাত্রীদের, আমাদের আগামী প্রজন্মকে এবং ভবিষ্যৎকে। এটাও কি মেনে নেওয়া যায়? এটাও কি যুক্তিযুক্ত যে অযোগ্য ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াবে? তাহলে তারা অযোগ্য কি করে? তারা তো অঙ্ক শেখাবে, বিজ্ঞান শেখাবে, যেটাই পড়াবে সেটাই পড়ে তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। তাহলে তুমি অযোগ্য আর এই শব্দটা ইউজ করো না। তুমি 31শে ডিসেম্বর পর্যন্ত সবাইকে যোগ্য এই মাপদণ্ড দিয়েই কিন্তু তাদের স্কুলে পাঠাচ্ছ, এবং তারা প্রমাণ হয়ে গেছে। যখন তুমি বলছো যে যোগ্য অযোগ্য, তারপরেও তুমি তাদের বলছো স্কুলে পড়াতে যেতে এবং তারা বেতন পাবে,
এই যে 6-7 মাসের বেতন, এটা তো এক্সচেকার রাজকোষ থেকে যাবে। এই যে রাজকোষের টাকাটা দেওয়া হবে, তাহলে যদি অযোগ্যদের দেওয়া হয়, তাহলে এই টাকাটাই আগামী 5 বছর, 10 বছর, 20 বছর দেওয়া হবে। যদি আমি একটা খুন করি আর আমি 100টা খুন করি, আমার কি 10 বার ফাঁসি হবে না একবারই ফাঁসি হবে? তাহলে আমি যদি 6 মাস পড়াতে পারি, আমি কেন আগামী 20 বছর পড়াতে পারবো না? এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে আবার উঠবে এবং রিট পিটিশন দাখিল হবে এবং কোর্টের সামনে এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে যে যখন তারা পড়াতে পারে, ক্লাসে তারা শিক্ষক হিসেবে গ্রহণযোগ্য এবং তারা যখন ক্লাস নিচ্ছে এবং বেতন নিচ্ছে, তখন তারা হঠাৎ করে কেন আবার পড়াতে না পারবে? তার যুক্তিযুক্ততা বা তার যে গ্রাউন্ড, লজিক্যাল এবং লিগ্যাল গ্রাউন্ড এন্টাইটিটি, সেটাকে কিন্তু আবার এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড হোয়ার যেখানে কোনো মিরর ইমেজ আমাদের এখনো পর্যন্ত শোনা কথা যে এসএসসি থেকে শিক্ষা সংসদে নাকি মিরর ইমেজ পাঠানো হয়েছে, তাহলে এই মিরর ইমেজ যদি ছিল, তাহলে সুপ্রিম কোর্টে কেন পেশ করা হয়নি? তাহলে তো রাজ্য সরকার আবার জাতা করে পড়বে। এবং এই যোগ্য অযোগ্য নির্ধারণ যখন করাই যায়নি, তখন হঠাৎ করে এসএসসি কি করে আবার মিরর ইমেজ পাঠিয়ে দিতে পারছে শিক্ষা সংসদে, যেরকম কথা উঠছে। অতএব এই পুরো ধোঁয়াশাটা নিয়ে কিন্তু জল ঘোলা চলতে চলতে 2026-এর ভোট কড়া মেরে দেবে এবং দেখা যাবে যে এরা প্রক্রিয়ার মধ্যে থাকতে থাকতেই আগামী দিনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, ভোট হবে, এদের নিয়ে রাজনীতি হবে এবং শাসক দল বলবে যে আমি ফিরে এলে সবাইকে যেরকম বহাল রেখেছি রাখবো, বা তাদেরকে আমরা মানে কোনো বেতন বন্ধ বা চাকরি বন্ধ হবে না। আর শাসক দলের বিপরীতে বিরোধীরাও তো বলছে যে আমরাও কারুর চাকরি যেতে দেব না যারা যোগ্য। আমার কাছে প্রশ্ন হচ্ছে, যোগ্য অযোগ্য নির্ধারণ হবে যে ওএমআর সিটের মিরর ইমেজে, সেই মিরর ইমেজটাই যদি আজকে সুপ্রিম কোর্টে যেত, তাহলে এই যোগ্য অযোগ্য তখনই বাছাই হয়ে যেত। এখন বাঁচবে কি উপায়? আর তাহলে রাজ্য সরকার এতদিন এই মিরর ইমেজ দেয়নি কি করে? আর এই অযোগ্যটা কারা প্রমাণ করবে? আর যদি অযোগ্য, তাহলে তাদের আজকে তুমি কেন পড়াতে পাঠাচ্ছ স্কুলে? কেন ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য তুমি তাদের অধিকার দিচ্ছ, এন্টাইটিটি দিচ্ছ এবং তাদের লিগ্যালিটি করছো? তুমি তাদের লিগ্যাল ভাবে স্বীকৃতি দিচ্ছ যে হ্যাঁ, এই অযোগ্য শিক্ষকরা পড়াবে, তারা বেতন পাবে, আবার দুদিন পরে তারা অযোগ্য হয়ে যাবে। এরকম হয় নাকি? আমি যদি যোগ্য, দুদিন পরে আমি অযোগ্য হয়ে যাব? আমি প্রমাণ যখন হয়েছে, যতদিন মামলা চলছিল প্রমাণ হয়নি, কিছু হয়নি, যখন একটা রায় এসে গেছে যোগ্য অযোগ্য, তারপরে বলছে না সবাই পড়াতে যেতে পারবে। তার মানে তুমি স্বীকৃতি দিচ্ছ অযোগ্যরাও পড়াতে যেতে পারবে। তাহলে অযোগ্যরাই পড়াবে আগামী 30 বছর। আজকে যদি পড়াতে পারে, 10 দিন যদি পড়াতে পারে, আগামী 30 বছর পড়াবে। অসুবিধা কোথায়? ঠিক, আমি ঠিক এই জায়গায় শব্দের কাটাকাটিতে নেক্সট যাবো সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, এই শব্দের বেড়াজালের মধ্যে, শব্দের চক্রবুয়ের মাঝে সেই সব চাকরিহারাদের ভবিষ্যৎ আপাতত পেন্ডুলামের মতো ঝুলছে। 31শে ডিসেম্বর পর্যন্ত অন্তত ক্যান্সার রোগটা রয়েছে, কিন্তু তারপরে তারা সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। অর্থাৎ ঠিক সে জায়গায় শব্দের কাটাকাটিতে আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে, ওএমআর শিটের মিরর কপি কেন জমা দেওয়া যাচ্ছে না? এসএসসি কেন এখনো পর্যন্ত ওএমআর শিটের মিরর কপি জমা দিতে পারছে না? গৌরাঙ্গবাবু, আপনি পরীক্ষা নিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছিলেন আপনি হচ্ছে 2000 সালে। 6 বছর পরে তারপরের বছরগুলোতে বিভিন্ন পরীক্ষাগুলো আসছে, 6 বছর 7 বছর ধরে, যে 7 বছর পরে বলছেন হঠাৎ করে সব দুর্নীতি হয়েছে। মিরর কপির ক্ষেত্রে এসএসসি বলেছে যে আমাদের কাছে মিরর কপি বা ইমেজ রয়েছে, সেগুলো দেবে বা দিয়েছে, বা এখন পর্যন্ত চায়নি, যেগুলো দেওয়ার দিচ্ছে। কিন্তু বিষয়টা যদি ওগুলো দেওয়ার পরেও তারপরেও যদি নিয়ম হচ্ছে যে 1 বছরের মধ্যে পরীক্ষা হলো, সেটাকে নষ্ট করতে হয়, ওটাকে রাখতে হয় না, যেটা নিয়মের মধ্যে। এবার তোমার 6 বছর পরে হঠাৎ করে জেগে উঠলো কোনো দল, রাজনৈতিক দল, বাংলায় ক্ষমতা আসবার জন্য সবকিছুতে দুর্নীতির গন্ধ, নিজে গায়ে গুয়ের গন্ধ মেখে সবার গা থেকে গুয়ের গন্ধ খুঁজে বেড়ানো। এটা তো মাছিরা ভর করে। তো সেরকম করে যদি খুঁজে বেড়াতে শুরু করে দেয় এবং জিজ্ঞেস করা হয় যে এটা নাই কেন, ওটা নাই কেন, দেওয়ার পরেও 3 বার করে যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়ার পরেও বিভিন্ন ওএমআর সিটের বিভিন্ন জায়গাগুলোকে তথ্য তুলে ধরার পরে যখন এই ধরনের রায় বের হয় এবং তার 2 দিন পরেই আবার যখন ওটা রিভিউ পিটিশনে যায়, তারপরে আবার চেঞ্জ হয়ে যায় রায়,
সেখানেই প্রশ্ন ওঠে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে গৌরাঙ্গবাবু রিভিউ পিটিশন হয়েছে বলতে রাজ্য থেকে এখনো পর্যন্ত কোনো রিভিউ পিটিশন দেওয়া হয়নি, এসএসসি থেকে এখনো পর্যন্ত কোনো রিভিউ পিটিশন দেওয়া হয়নি। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে যাবে, ঠিক সে কারণের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। এসএসসি এখনো পর্যন্ত কোনো রকম কোনো রিভিউ পিটিশন জমা দেননি। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, এখনো পর্যন্ত এসএসসি কোনো রকম রিভিউ পিটিশন দাখিল করেনি। আপনাদের টিভিতেই প্রথম দিন বসে বলেছিলাম একজনেরও চাকরি যায়নি, একজনেরও চাকরি যাবে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়কে আমরা মানি না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে চ্যানেলেই আমি বলেছিলাম যে একজনেরও বেতন বিগত দিনেও বন্ধ হয়নি, এখনো বন্ধ হবে না, এবং আগামী দিনে ওই 31শে ডিসেম্বরের মধ্যেও দেখবেন যে সবাই ওই সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোবে, প্রত্যেকের চাকরি ঠিক ছিল এলো এবং প্রত্যেকের চাকরি ঠিক আছে, আমরাই ভুল করেছিলাম, এটাও বলে দিলাম কি হবে। গৌরাঙ্গ বাবু, আপনি সরাসরি সুপ্রিম কোর্টের অবমাননা করছেন, কিন্তু সুপ্রিম কোর্টের গৌরাঙ্গ বাবু আপনি সরাসরি সুপ্রিম কোর্টের অবমাননা করছেন। সুপ্রিম কোর্টের রায়কে জয়দেব বাবু শব্দ দিয়ে কাটতে চাইছেন, জয়দেব বাবু শব্দ দিয়ে কাটতে চাইছেন, জয়দেব বাবু বলুন। 26-এ সুপ্রিম কোর্টের রায় মানি না বলার জন্য উনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দলটি করে সেই দলের সুপ্রিম উনি শব্দ দিয়ে কাটতে চাইছেন, মানেন কি মানেন না, ভারতের সংবিধানকে মানেন কি মানেন না, আপনি ভারতবর্ষের আইনকে মানেন কি মানেন না। যদি ভারতবর্ষের আইনকে না মানেন তাহলে আপনি ভারতীয় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় কেন অংশ নেন? আপনি সুপ্রিম কোর্টকে কি করে বলতে পারেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আপনি সুপ্রিম কোর্টকে কি করে বলতে পারেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়? কারণ আপনি সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টের অবমাননার জন্য আপনার কিন্তু জেল হতে পারে। আপনি বলার আগে দ্বিতীয়বার ভেবে নেবেন। ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টকে অবমাননা করলে কিন্তু আপনার জেল হতে পারে। আপনার এটা অধিকারের মধ্যে পড়ে না। আপনি ভারতীয় নাগরিক হয়ে সুপ্রিম কোর্টকে রাজনৈতিক বায়াস বলছেন কোন অধিকারে? বা কি প্রমাণ রয়েছে আপনার কাছে? আপনার কাছে কি প্রমাণ রয়েছে সুপ্রিম কোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পলিটিক্যালি ভিন্ডিকটিভ হয়ে রায় দিয়েছে? না না, আপনি বলতে পারবেন না। ও এটা আপনার তৃণমূল বিজেপির অভিযোগ নয়, এটা আপনার তৃণমূল বিজেপির অভিযোগ নয়। আপনি প্রমাণ করুন যে সুপ্রিম কোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই রায় দিয়েছে। বেশ বেশ গৌরাঙ্গবাবু, জয়দেববাবু আসছি আবার আপনার কাছে। গৌরাঙ্গবাবু আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে যাব। যে শব্দ দিয়ে কাটতে চাইছেন জয়দেববাবু তা হলো সুপ্রিম কোর্ট রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অনুসারে কাজ বা নির্দেশ দিচ্ছেন, এ বিষয়ে আপনার কাছে প্রমাণ রয়েছে গৌরাঙ্গবাবু? না হলে শব্দের কাটাকাটি অনুষ্ঠান কোনোভাবেই আপনার এই বয়ানের নির্দেশ দেবে না, সরাসরি কোন রকম ভাবে এই দায়ভার কিন্তু নেবে না গৌরাঙ্গবাবু। গৌরাঙ্গবাবু যারা দলে ওয়াকফ বিল মানব না তাদের কথা বলছেন, যারা সংসদে পাস হয়ে যাওয়া রাষ্ট্রপতির সই হয়ে যাবার পরে একটি আইনকে বলে আমরা মানব না, সেই আপনি কাদের কথা বলছেন? যারা সংবিধান মানে না, ওয়াকফ আইন যারা মানতে চায় না তাদের কথা বলছেন, না যারা সুপ্রিম কোর্টকে মানতে চায় না তাদের কথা বলছে? সুপ্রিম কোর্টকে মানেন না, জয়দেববাবু আসছি, গৌরাঙ্গবাবু থেকে শুনতে হবে। জয়দেববাবু আসছি প্লিজ। ঠিক ছিল গৌরাঙ্গবাবু কেন? গৌরাঙ্গবাবু যা আপনি সাংবিধানিক ভাবে হয়েছে সবকটাই ঠিক হয়েছে। জয়দেববাবু সরাসরি শব্দের কাটাকাটিতে প্রশ্ন করছে আপনাকে যে আপনি সংবিধানটা মানেন, হ্যাঁ কি না? ওই যে যারা রায় দিবে তারা দুদিন পরে সাংসদ হবে, বিজেপির রাজ্য সাংসদ হবে, কেউ এমনি সাংসদ হবে, তাদের রায়কে আমরা মানবো ভাবছেন? আরে বিজেপির রিটায়ারমেন্টের পরে কে কি হবে সেটা সব দলেই হয়েছে, হচ্ছে। তার জন্য আপনি চেয়ারটাকে কালিমালিপ্ত করতে পারেন না, চেয়ারটাকে কালিমালিপ্ত করতে পারেন না। আমি এখানে দুজনকে একটু থামাচ্ছি। গৌরাঙ্গবাবু আবারও আপনার কাছে আসবো, ডিবেট করার সুযোগ পাবেন। আমি এখানে সরাসরি আলীবাবুর কাছে যাবো। জয়দেববাবু প্লিজ, জয়দেববাবু প্লিজ, আমি এখানে আলীবাবুর কাছে যাবো। আলীবাবু কি হচ্ছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শান্তির বার্তা দিচ্ছেন, তিনি যখন বলছেন যে আস্থা রাখতে রাজ্য সরকারের ওপর, তখন তৃণমূল নেতৃত্ব সরাসরি শব্দের কাটাকাটি এই অনুষ্ঠানে বলছেন যে সংবিধান কিংবা বিশেষ করে এই সুপ্রিম কোর্টের যে রায় সেটা রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতার শিকার হচ্ছে। আলীবাবু
কোন শব্দ দিয়ে কাটবেন আপনি? আলিবাবু, আপনি কোন শব্দ দিয়ে গৌরাঙ্গবাবুকে কাটতে চাইছেন? প্রথমত যেটা বলি, গৌরাঙ্গ বাবু উনি নিজেই কন্ট্রাডিক্ট বলছেন। মমতা বলছে এক ধরনের, উনি বলছে আরেক ধরনের। ওদের দলের নেতা আমাদের কি বলে কুণাল ঘোষ, তিনি বলছেন আরেক ধরনের। অর্থাৎ এক এক দলের নানা মনির নানা মতনাদের মধ্যে যে বিষয়টা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, এই রায় তার আগে এই এসএসসি বিষয়ের দুই পক্ষের উকিলের সঙ্গে কথা বলেছে। কপিল সিব্বলের মতন বড় বড় উকিল তারা বিরোধিতা করে বিভিন্ন ভাবে রাজ্য সরকারকে মদক দিয়েছিল, কিন্তু তারপরেও তারা কোনো যুক্তির অবতারণা করতে পারেননি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট কিন্তু একটা রায় দিয়েছে যে এরা এই প্যানেলটা বাতিল। এবং পরবর্তীতে যখন এসএসসি যখন আবেদন করলেন যে আমার স্কুল নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে মানবিক কারণে সুপ্রিম কোর্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক আছে, আপনারা এই সেশনটা অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত মাস্টারমশাইরা আপনারা যারা আছেন আপনারা ক্লাসটা করবেন। এবং এটা মানবিক দৃষ্টিভঙ্গি, তার মানে এই না যে তাদেরকে আবার অন্তর্ভুক্ত করে নেওয়া হলো, এরকম বিষয় নয়। এবং তার আগে পদ্ধতি দিয়েছে 31শে মের মধ্যে অনেক এই করতে হবে, নোটিফিকেশন দিতে হবে, পদ্ধতি ইত্যাদি বলে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, কতগুলো শর্ত কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট অলরেডি দিয়ে দিয়েছে। সেই কারণে আমরা যতই আমরা বলি না কেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন রাজ্য সরকার এবং এসএসসি বোর্ডকে অবশ্যই ফলো করতে হবে। তা না হলে এসএসসিরও এগেনস্টে সুপ্রিম কোর্ট বড় ধরনের ব্যবস্থা নেবে, জরিমানা থেকে শুরু করে জেল হাবিজাবি যা কিছু আছে আইনের দিক থেকে সেটা সুপ্রিম কোর্ট অবজারভেশন করবে। কিন্তু আলিবাবু, জয়দেব বাবু যে ভ্যালিড পয়েন্টটা এখানে রাখলেন, সরাসরি জয়দেব বাবুর কথা প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে, সুপ্রিম কোর্ট একদিকে যোগ্য অযোগ্য সবাইকেই কিন্তু একসঙ্গে সর্বসকলে যেতে বলছে স্কুলে। অর্থাৎ এক্ষেত্রে যারা পড়াতে যাচ্ছেন তাদের মধ্যে অযোগ্যরাও রয়েছেন, তাহলে তাদেরকেও তো যোগ্য আলটিমেট প্রমাণিত হয়ে গেলেন তারা, তাহলে তারা শিক্ষাদান করছেন কি করে? আমি বলছি 2016 সাল থেকে শুরু করে প্যারালাল যদি 2025 সাল অবধি তারা কোনো শিক্ষাদান করে থাকেন, তাদের মধ্যে যোগ্যও থাকতে পারেন অযোগ্যও থাকতে পারে, তারা এ ফর অ্যাপেলটা পড়াচ্ছেন, বি ফর বলটা পড়াচ্ছেন, তাহলে এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে অযোগ্যরাও তো চাকরি করতে যাচ্ছেন। উনি ওটা মানে আগামী দিনে কি হতে পারে সেই ধরনের একটা সম্ভাবনার কথা উনি তুলে ধরেছেন। উনি সেটাও নেহাত ফেলে দেওয়ার মতো নয় আদিবাবু। তুলে ধরতে পারেন, উনি রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন, বলতে পারেন। কিন্তু ওভারঅল যে বিষয়টা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছেন, কিন্তু শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে কেন? উনি তৎক্ষণাৎ বলে দিয়েছিলেন যে আপনারা কিন্তু এবার ভলান্টারি টিচার হয়ে সিএফে কাজ করবেন। ভলান্টারি টিচার, বেতনের কথাও বলেননি, কিছুই বলেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা ভলান্টারি টিচার। মানে এই যে আলিবাবু সেটা একবারও বলেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেননি। না, আলিবাবু এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি। তিনি বলেছেন না, আলিবাবু না, মিস ইন্টারপ্রেট হচ্ছে না আলিবাবু। আমি আরো একবার বলছি, দর্শকদের উদ্দেশ্যে ভুল ইনফরমেশন যাবে না। টিচার হিসেবে আমরা দেখো আপনারা কাজে যান, এই বলেছে এই কথাটা, আমি কোর্ট থেকে বলছি না আলিবাবু, আমি আরো একবার বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না আলিবাবু, না আলিবাবু না, মিস ইনফরমেশন শব্দের কাছাকাছি থেকে যাবে না। না, আমি এখানে আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তা হলো, ভলেন্টিয়ার টিচার হিসেবে আপনারা যে কোনো জায়গায় শিক্ষাদান করতেই পারেন, তার কারণ শিক্ষাদানের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নিষেধ থাকতে পারে না, সে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটাও তিনি বলেছেন যে 3 মাস না, আপনি অর্থ যে কোনো রকম বের করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখের মধ্যে সেটা বসিয়ে দিতে পারেন না। আজকে সুপ্রিম কোর্ট মানবিক কারণে আজকে শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি এই সমস্ত স্টাফদের এগেনস্টে কিন্তু সুপ্রিম কোর্ট যা বহাল ছিল সেই রায়টাই দিয়েছে। আজকে এখানে যে ঘোটালা হয়েছে, এখানে যে চাকরি কেনা বেচা হয়েছিল, সেটাই তো তার প্রমাণ। আজকে সেটা তো প্রমাণ হয়েছে। তারা কিন্তু যেতে পারবে না, উল্টো 12.5% ট্যাক্স ইন্টারেস্ট নিয়ে তাদেরকে টাকা ফেরত দিতে হবে দীর্ঘ 9 বছরের চাকরি। আলিবাবু, খুনিকে কি মানবিক কারণে ছাড় দেওয়া যায়, বা চোরকে কি মানবিক কারণে ছাড় দেওয়া যায়? অযোগ্যকে পড়ানোর অধিকার দেওয়া যায়, অযোগ্যকে পড়ানোর অধিকার দেওয়া যায়। যদি দেওয়া যায় তাহলে তো সে যোগ্য। না শুনুন না, আপনি ভিতরে একটু কিন্তু আছে। বেশ, জয়দেব বাবু, আলিবাবু কি বলতে চাচ্ছেন একবার শুনুন। জয়দেব বাবু কিন্তু আছে স্যার, একটু কিন্তু আছে, কিছুটা বলে দিতে যে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনারা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা থাকবেন।
এবং অলরেডি প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের চলবে। তার মানে এই না যে সোনার চাল হাতে পেয়েছেন এরকম বিষয় না, কিন্তু সেটা আগামী 30 বলছে। বছর থাকবে। হ্যাঁ, যদি সেইটাই 31শে বলছে। ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে তাহলে আগামী 30 বছর পর্যন্ত থাকতে পারবে। না, রাজ্য সরকার যদি যোগ্য অযোগ্য বিচার না করে তাহলে তারা থাকতে পারবে না। যোগ্য বিচার করবে যদি রাজ্য সরকার কোন মাপকাঠিতে না করে দেয়, কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্য বিচার করবে? আপনার কাছে কি প্রমাণ আছে কে যোগ্য কে অযোগ্য? সিবিআই পর্যন্ত প্রমাণ করতে তো পারলো না। সিবিআই ও তো এসে হাত তুলে দিল। কে যোগ্য কে অযোগ্য? তাহলে যখন এসএসসি তো দেয়নি, ওরা তো চাকরি বিক্রি করেছে। এসএসসি বলবে এসএসসি চেয়ারম্যান এসএসসির পাপের ফলে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল। সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি কারোর চাকরি তো আর নিতে পারবেন না, কারণ যদি অযোগ্য 1 মাসও মাইনে পায় আপনি স্থির করে দেবার তারপরে সে আবার অযোগ্য হবে কি করে? বেশ বেশ, আমি আবারও আপনাদের কাছে আসবো, একটু রতনবাবুর কাছে যেতে হবে। আলী বাবু আবারও ডিবেট করার সুযোগ পাবেন। আমি রতনবাবুর কাছে যাবো। আমি দুজনকে একটু থামার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ। আমি দুজনকে এখানে থামাচ্ছি। আমাকে একটু রতনবাবুর কাছে যেতে হবে। রতনবাবু, আমার এখানে একটি উদ্বিগ্নতার জায়গা রয়েছে। তা হলো, আমি যতদূর জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতাও তারা দেখতে পারবেন, তার কারণ তারা স্কুলে যাচ্ছেন এবং শিক্ষাদান করতে পারবেন। আমি বলছি এনাদের মধ্যে অযোগ্যও তো রয়েছেন। 2016 সাল থেকে শুরু করে 2025 সাল অবধি এনাদের মধ্যে অযোগ্যরাও ছিলেন, তারা খাতা দেখেছেন। আমি বলছি মার্কস নেগোসিয়েশন কি করে হলো? যেই সব ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা তারা দিনের পর দিন তাদের ভবিষ্যৎ তৈরি করলেন, 2016 সাল থেকে তো নিশ্চয়ই একটি ব্যাচ বেরিয়েছে এমনটা নয়, অনেক ব্যাচ বেরোতে পারে। সেই ব্যাচের মধ্যে সঠিক যোগ্য এবং অযোগ্যের মানদণ্ড কি করে বিচার হবে? তারা তো সেই খাতাগুলো আবারও 2025 সালের মাঝে তো এই যে ডিসেম্বর অবধি সময়টা পেলেন, তার মধ্যে এই অযোগ্য টিচাররা আবার খাতা দেখবেন, মানদণ্ড কি করে বিচার হবে? শব্দের কাটাকাটিতে আপনাকে এই শব্দ দিয়ে আজ প্রশ্ন করছি। হ্যাঁ, একদম। শুভ সন্ধ্যা অঞ্জনদা। আপনি যেই প্রশ্ন, যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। জয়দেব বাবু অনেকটা বলে দিয়েছেন। আমি বলি যে এখানে আপনি যে প্রশ্নটা দিয়ে বললেন আমাকে, যে যোগ্য অযোগ্য এবং যারা অযোগ্য তারা কি করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রী তাদেরকে তারা পঠন পাঠন করালেন কি করে? অঞ্জনদা, আমি তো একটা স্কুলে পড়াই। স্কুলের যে শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলার একদম তলানিতে চলে গেছে। আপনি চিন্তা করতে পারবেন না যে প্রত্যেকটা স্কুলে যে পরিমাণ শিক্ষক থাকার কথা তার অর্ধেক শিক্ষক নাই, এবং যে সাবজেক্টগুলো আছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এই চ্যানেলে অঞ্জনদা, যে বিভিন্ন স্কুলগুলোতে আপনি চলে যান, দেখবেন যে স্কুলে 9, 10, 11, 12 পর্যন্ত আছে সেই স্কুলে শিক্ষক নেই সেই সাবজেক্টের। সেই সাবজেক্টে যদি একটা শিক্ষক থাকে, যদি লাগে 2-3টে শিক্ষক, একটা শিক্ষক আছে। বিভিন্ন টিচারদেরকে দিয়ে বিভিন্ন সাবজেক্টের ক্লাস নেওয়া হয়। এইখানটাতেই শিক্ষার মান একেবারে তলানিতে চলে গেছে। তারপরে আপনি যেটা বলছেন অযোগ্যদের দিয়ে স্কুল চালানো হচ্ছে, এটা তো বলার কোনো ভাষা নাই অঞ্জনদা। শিক্ষা ব্যবস্থাটা পুরো শেষ। এবার আমি অন্য প্রসঙ্গে আসি, যেই প্রসঙ্গটা এখানে একটা ছোট্ট একটা দেখছিলাম একটা কবিতার লাইন, সেখানে বলছি, কেন বিক্রি হলো আমাদের চাকরিগুলো, কেন দেওয়া হলো আইনের চোখে ধুলো, পেয়েছি কেবল লাঞ্ছনা বঞ্চনা অপমান, বারবার ধেয়ে আসে পুলিশ লাথি জল কামান। আজকে অঞ্জনদা যে বৈধ অবৈধ প্রসঙ্গটা জয়দেব বাবু ভালো বলেছেন, যে যারা যদি নির্দেশ দিয়ে দেয় যে এরা বৈধ, তাহলে অবৈধ তো ওখানে বাদ হয়ে গেল। কিন্তু তবুও বলি যে সমস্ত শিক্ষক যারা বৈধ তাদের কিন্তু একটু আশার আলো আজকে আমরা দেখতে পাচ্ছি। কারণ সুপ্রিম কোর্ট বলেছেন যে 31শে ডিসেম্বর, দেখেন এখানে কিন্তু রিভিউ পিটিশন করেনি রাজ্য সরকার সব জানে। রাজ্য সরকার যারা এই নিয়োগ দুর্নীতি হয়েছে, কি হয়েছে না হয়েছে টোটালটা জানে, তাই তারা সাহস করে রিভিউ পিটিশন করেনি। তারা মানবিক দিকটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে, যে এই সেশনে যদি এতগুলো শিক্ষক যদি স্কুল ছাড়া হয়ে যায়, তাহলে এই যে 25 থেকে 26-এর যে সেশনটা, এতে ছাত্রছাত্রীরা ক্ষেত্রে একেবারে শেষ হয়ে যাবে। তাই তারা বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা স্কুলে যান। এবং সরকারকে তার মধ্যে আবার বলে দিয়েছে
যে আপনারা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাকে নতুন করে নিয়োগ করতেই হবে। যদি করতে না পারেন তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তী পদক্ষেপ নেবে। আপনার যে সয়ে দেখাচ্ছিলেন যে যারা এই দপ্তরে এসএসসি দপ্তর বা স্কুল শিক্ষা দপ্তরের সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কিন্তু এসএসসি পদক্ষেপ নেবে। এবার এখন দেখার বিষয় যে রাজ্য সরকার তারা কিভাবে এই ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, এটা আমাদের এখন দেখার। তবুও সংক্ষেপে। মনে হচ্ছে অঞ্জন দা যে যেহেতু সুপ্রিম কোর্ট একটা আস্থা জাগিয়েছে যে যোগ্য শিক্ষকদেরকে তারা মোটামুটি একটা দেখিয়েছে যে এরা যোগ্য, জয়দেববাবু যেটা বলছিলেন, তো আমরা আশা করব যে রাজ্য সরকার এমন ব্যবস্থা করুক যারা যোগ্য, যারা বৈধ শিক্ষক তারা যেন তাদের সেই চাকরিতে এবং বেতনে এবং যেই বেতন কাঠামো কিন্তু বলেনি সুপ্রিম কোর্ট, আমরা মনে করি তারা যে বেতন কাঠামোর মধ্যে আছে সেই বেতন কাঠামোর মধ্যে থেকে যেন তারা সেই স্কুলগুলোতে তাদের শিক্ষকতা চালিয়ে যেতে পারে, এটা আমাদের দাবি। আজকে বলতে না, এই যে গ্রুপ সি এবং ডি এর কথা যেটা বললো, গ্রুপ সি এবং গ্রুপ ডি ডি আর গ্রুপ সি, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কোন রকম সুহার রাস্তা দেখছি না। কি বেশ। বলবো অঞ্জন দা, বেশ, পুরো আমি এখানে জয়দেব বাবুর কাছে যাব। সরকারটা জয়দেব বাবু, কার্যত গ্রুপ সি এবং গ্রুপ ডি এনারা চাকরিতে ফেরত যেতে পারছেন না, বহাল থাকছে তাদের এই নির্দেশ, সুপ্রিম নির্দেশ যা রয়েছে তা সরাসরি বহাল থাকছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। কি মনে করছেন রাজনীতির দিক থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এক্সট্রা চাপ বাড়তে পারে রাজ্যের ওপরে, কি বলবেন? দেখুন, গ্রুপ সি এবং গ্রুপ ডি আমরা কন্ট্রাকচুয়াল দিয়েও কাজ চালাতে পারি, কিন্তু কোর ইস্যুটা হচ্ছে মাধ্যমিকের খাতা যারা দেখে, যদি অযোগ্য টিচাররা খাতা দেখে, যারা অযোগ্য তারা যদি একটা ছাত্রকে ফার্স্ট ডিভিশন পাইয়ে দেয় বা সে পেয়ে যায়, বা একটা ছাত্র মেরিটোরিয়াস, এই অযোগ্য শিক্ষকরা যদি তাকে ফেল করিয়ে দেয়, তাহলে আগামী ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে। যারা শিক্ষা তাহলে মূল্যায়নটা ঠিক মতো হবে না। মেরুদণ্ড, তাহলে যখন একজন শিক্ষক বলছেন, আমরা নয় রাজনৈতিক বিশ্লেষক, একজন স্বনামধন্য শিক্ষক ওখানে বসে আছেন, তিনি বলছেন যে মূল্যায়ন সঠিকভাবে হবে না, তাহলে এর দায়টা সুপ্রিম কোর্টকে নিতে হবে। যে আগামী দিনে সমাজে যদি একটি মাত্র মেরিটোরিয়াস স্টুডেন্ট বঞ্চিত হয় বা একটি মাত্র যোগ্য স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও সে যোগ্যতার নিরিখে নির্বাচিত হয়, সেটা কিন্তু সমাজের জন্য অভিশাপ। আর সেই অভিশাপের প্রায়শ্চিত্ত কিন্তু সুপ্রিম কোর্টকেই করতে হবে, কারণ সুপ্রিম কোর্ট মানবিক হতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের চোখ বাঁধা আইনের দেবী, হাতে দাঁড়ি পাল্লা, এভিডেন্স এবং প্রমাণের দ্বারা সে পরিচালিত হবে, আবেগের দ্বারা পরিচালিত হবে না। যদি সুপ্রিম কোর্ট আবেগের দ্বারা, জেলা কোর্ট, জজ কোর্ট, না না, এই ক্ষেত্রে জয়দেব বাবু আপনি যে মাইন্ডফলকটা তৈরি করবার চেষ্টা করছেন সেটা হয়তো চন্দ্রচূড় মহাশয় অনেকদিন আগেই সরিয়ে দিয়েছেন, তার কারণ এখন আর সেই আইনের দেবীর চোখের মধ্যে কোন রকম কালো পট্টি নেই। না না, চোখের পট্টি নেই, কিন্তু এভিডেন্স একটা তো ভারতীয় সংহিতা, সাক্ষ্য অধিনিয়ম, ন্যায় সংহিতা, বিএনএসএস এবং যে নতুন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 করা হয়েছে, সেই সাক্ষ্য অধিনিয়ম কিসের জন্য? সাক্ষ্য অধিনিয়ম তো হচ্ছে এভিডেন্স অ্যাক্টের রিপ্লেসমেন্ট। এভিডেন্স অ্যাক্ট কি বলে? প্রমাণ দাও। আমরা সেই ওমাই জলি এলএলবিতে দেখেছিলাম যে বিচারক বলছেন আমি প্রথম দিনেই জানি কে দোষী কে নির্দোষ, কিন্তু যতক্ষণ না আমার সামনে প্রমাণ, সাক্ষ্য, সাবুত আসবে আমি কোনো কিছু দোষী নির্দোষ ঘোষণা করতে পারি না। অর্থাৎ জাজের কাজ হচ্ছে সে একমাত্র সাক্ষ্য, প্রমাণ, তথ্যাদির ভিত্তিতে তার জাজমেন্ট দেবে। তার মন থাকতে পারবে না, সে আবেগ দ্বারা তাড়িত হবে না, সে ইমোশনের দ্বারা পরিচালিত হবে না। তাহলে তো একজন খুনি খুন করে যদি অকুল পাতারে কাঁদে, তাহলে তাকে মাফ করে দেওয়া হবে। একজন চোর চুরি করেছে কেন? না তার পেটে খিদে আছে, সেই খিদের জন্য সে চুরি করেছে, তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে। একজনের ছেলের ব্লাড ক্যান্সার, সে ডাকাতি করেছে, তাহলে তার সেই ডাকাতিটাকেও মাফ করে দিতে হবে। তাহলে সবই যদি মোরাল গ্রাউন্ডে, মানবিক গ্রাউন্ডে আমরা বিচার করব, তাহলে তো আইনের পরিভাষায় কাউকেই সাজা দেওয়া যাবে না, সবটাই তো মানবিক হয়ে যাবে। তাহলে বিএসএ, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কি করতে করা হয়েছে, এভিডেন্স অ্যাক্ট কি করতে লাগু ছিল, তাহলে আইন কি আবেগের দ্বারা পরিচালিত হবে?
আইন কি আগামী দিনে মানুষের চোখের জল দেখে রায় দেবে, না সাক্ষ্য প্রমাণ তথ্যাদি দেখে রায় দেবে? এই প্রশ্নের মুখোমুখি সুপ্রিম কোর্টকে হতে হবে। কারণ সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেই রায় আগামী 10 বছর, 20 বছর, 30 বছর কিন্তু লোয়ার কোর্ট এবং হাইকোর্টে প্রতিফলিত হবে। এই মানবিক গ্রাউন্ড দেখিয়ে আগামী দিনে অনেক অনেক অযোগ্য, অনেক অনেক অপরাধী তারা মানবিক গ্রাউন্ডে রেহাই চাইবে, তারা হাইকোর্টে চাইবে, তারা লোয়ার কোর্টে চাইবে, এবং তারা দেখাবে ওই দেখো সুপ্রিম কোর্ট তো দিয়েছিল অযোগ্যদের পড়ানোর অধিকার। তাহলে সুপ্রিম কোর্ট যখন মানবিক হতে পারে, হাইকোর্ট, লোয়ার কোর্ট কেন মানবিক হতে পারবে না? সেখানে সাক্ষ্য প্রমাণাদির থেকে আবেগের জায়গা গ্রাস করবে এবং আইন আপনার সাউন্ড আসছে না, তাহলে তো কোনো আপনার কাছে আসবো ফাঁসি দেওয়া প্লিজ। যাবে না। বেশ, গৌরাঙ্গবাবু কি বলতে চাইছেন? গৌরাঙ্গবাবু কি বলতে চাইছেন? মিউট করুন, আনমিউট করুন প্লিজ, আনমিউট করুন প্লিজ গৌরাঙ্গবাবু। বলুন কি বলতে চাইছেন। আপনি চাকরিহারাদের পাশে নেই, এটা সরাসরি আপনি বলুন যে 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 আজকে চাকরিহারা বেকার আজকে যুবক যুবতীদের সময় পেয়েছে তাদের নিজস্ব ভাবে এগিয়ে যাওয়ার এবং তারা ভালো রয়েছে, ভালো পরিবারগুলো বাঁচছে, এটাতে আপনি খুশি নন, এটা বলতে হবে আপনাদেরকে। এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলতে লাগবে মানুষের পাশে। যদি সবাই যোগ্য হয়, তাদের সবাই যোগ্য হয়, না না, দর্থহীন ভাষায় বলা হচ্ছে। জয়দেব বাবু, গৌরাঙ্গ বাবু, রতন বাবু, আলী বাবু প্রত্যেককে বলছি। আমি একটু থামাচ্ছি আপনাদের দুজনকে। গৌরাঙ্গ বাবু, আপনি শুনতে চাইছিলেন তো যে সেই সব চাকরিহারাদের জন্য আমাদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই? দর্থহীন ভাষায় বলছি। শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে অঞ্জন বলছে, দায়িত্ব নিয়ে বলছে। অযোগ্য যারা চাকরিহারা তাদের জন্য দর্থহীন ভাষায় কোনো রকম কোনো নিঃসন্দেহে খারাপ ভাবার কারণ নেই। যদি অযোগ্যদের চাকরি গিয়ে থাকে, বেশ হয়েছে, চাকরি গিয়েছে। যোগ্যদের একমাত্র চাকরি পাওয়ার অধিকার রয়েছে, বাকি কারো চাকরি পাওয়ার অধিকার নেই। দর্থহীন ভাষায় বলছি গৌরাঙ্গ বাবু, শুনে নিন। শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে অঞ্জন বলছে, ট্রাইব টিভি বাংলায় বলছে, অযোগ্যরা যদি সত্যি বিবেচিত হয় তারা অযোগ্য, তাদের চাকরি গিয়েছে, চাকরি যদি গিয়ে থাকে, চাকরি হারা হয়েছে, তার জন্য আমার মনে হয় আপনাদেরও উচিত না কোনোভাবে মানবিকতার গ্রাউন্ডে ভাবা। অযোগ্যদের চাকরি গিয়েছে, বেশ হয়েছে। যোগ্যদের চাকরি বারংবার ফিরে আসুক, তারা যেন সঠিকভাবে চাকরিটা ফিরে পায়, এটার আর্জি করুন। গৌরাঙ্গবাবু বলুন। কোনো নেটওয়ার্ক ব্রেক করেছে, আমি এখানে আলীবাবুর কাছে যাবো। আলীবাবু বলুন। না, যেটা বিষয় জয়দেব বাবু যে বিষয়গুলো বলছে, উনি কিন্তু যে কথাটা বলার জন্য চেষ্টা করেছেন সেটা হচ্ছে অযোগ্যদের জন্য পানিশ হোক, সেটা তো কে না চায়, আমরাও চাচ্ছি। আমরা চাচ্ছি যারা চাকরি বিক্রি করেছে, যারা চাকরি কিনেছে, এই সমস্ত শিক্ষকরা তারা মাস্টারিগিরি করুক, সেটা তো চায় না, সুপ্রিম কোর্টও চায় না। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু একটা বলে দিয়েছে আজকে, যারা যোগ্য তারাই এই 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবে। এর মাঝখানে গল্প আছে অনেক, সেই গল্প রাজ্য সরকারের এসএসসি বোর্ডকে ক্লিয়ার করতে হবে, সেই ধরনের কথা বলেছেন তারা। এবং সুপ্রিম কোর্টও সেই কথাই বলেছেন, অযোগ্যদের নো এন্ট্রি। তাদের ওই খাতা দেখা কেন, কোনো দেখাই তাদের হবে না নিশ্চিত। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মতন দশা তাদের হবে। এবং ওই যে ভাবছেন যে 31শে ডিসেম্বরের পরে কি হবে, 31শে ডিসেম্বরের পরে ওই 12% ইন্টারেস্ট, সুদ আসল সব ফেরত দিতে হবে সারা বছরের টোটাল যতটা 9 বছর করেছেন সবটাই। সেই জন্য অযোগ্যরা বাঁচতে পারবে না। অযোগ্যদের কোনো ক্রমেই এই শিক্ষার মধ্যে দূষণ ধরানো হোক, সেটা করা হবে না, কোনো ক্রমেই সুপ্রিম কোর্ট সেটা চাবে না। আমরা যেটা বলতে যাচ্ছি, রাজ্য সরকার বারবার, এই তৃণমূল কংগ্রেস বারবার এরা অযোগ্যদের ঢুকিয়ে এরা শিক্ষা ব্যবস্থা মেছাকার করে দিয়েছে। যেটা রতনবাবু বললো, আমরাও জানি শিক্ষার একেবারে সর্বনাশ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। এই ইনফ্রাস্ট্রাকচার আমাদের ভেঙে তছনছ হয়েছে। এই পার্থ চট্টোপাধ্যায়, এই মানিক ভট্টাচার্য, এই কল্যাণময় গাঙ্গুলি, এই হচ্ছে আপনার যত সুবীর ব্যানার্জি, এরা সব হলো চাকরি চোরের মাস্টার। এবং এরা একেবারে সর্বশেষ কিনারায় দাঁড় করিয়ে বাংলাকে এরা পিটিয়ে দিচ্ছে, বাংলাকে পিটিয়ে দিচ্ছে এরা। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী বাংলা 1 নম্বরে, এটা কেন্দ্রীয় রিপোর্ট দিয়েছে শিক্ষায়, যে সব জায়গায় বাংলা 1 নম্বরে থাকে সেই জায়গাটাই আপনারা গন্ধ পান।
আবাস যোজনায় 1 নম্বরে, শিক্ষায় 1 নম্বরে, সব জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আপনারা দুর্গন্ধ পান কি করে এবং তার একটা প্রমাণ করতে পারেন না? এতদিন 6 বছর 7 বছর ইডি সিবিআই লাগিয়ে একে ওকে জেলে পুরে তবু প্রমাণটা করতে পারেন না, এটা হচ্ছে আমাদের বিস্ময়কর ব্যাপার। এটা প্রমাণ করে দেখান আপনারা প্লিজ। হ্যাঁ, আপনি বলুন গ্রুপ সি গ্রুপ ডি এরা কাজ করতে পারবে না? গৌরঙ্গ বাবু বলুন না, এরা কেন কাজ করতে পারবে না? আপনি কি পক্ষে আছেন না বিপক্ষে বলুন? আপনাদের তো কোনো বক্তব্য নেই আজকে। আজকে তো সুপ্রিম কোর্টে আপনারা কোনো কিছু বলেন নেই, মেনে নিয়েছেন যে ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার বলে এসেছেন আপনারা। ওই বিষয়ে বলা হয়নি। গ্রুপ সি গ্রুপ ডি না থাকলে মানে স্কুল চলবে কি করে, ঘন্টা বাজাবে কি করে, অফিসের কাজ করবে কি করে করে আপনারা শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়ে ভেঙে ফেলার জন্য ছাত্রছাত্রীদের বিপদগ্রস্ত করবে। বাবু সবাই যোগ্য, এটা সুপ্রিম কোর্টে কেন রাজ্য সরকার প্রমাণ করতে পারলো না কেন? আমি সেখানেও যাচ্ছি না জয়দেব বাবু, আমি সেখানেও যাচ্ছি না জয়দেব বাবু, আমি সেখানেও যাচ্ছি না রতন বাবু, আমি সেখানেও যাচ্ছি না। গৌরঙ্গ বাবু আমার একটি সাব প্রশ্নের উত্তর দিন। গৌরঙ্গ বাবু আমার একটা সাব প্রশ্নের প্লিজ উত্তর দেবেন। আপনি মানেন রাজ্যে দুর্নীতি হয়েছে না হয়নি? রতন বাবু আসছি, রাজ্যে দুর্নীতি হয়েছে হ্যাঁ অথবা না? ডেফিনেটলি কোনো দুর্নীতি হয়নি। হয়নি, তাহলে এসএসসি হলফনামাতে অযোগ্য কি করে বলছে? 5000 যে সংখ্যা, গৌরঙ্গ বাবু প্লিজ, যে এসএসসি হলফনামা দিয়ে সরাসরি 5000-এর যে সংখ্যাটা বিচার করা হলো এসএসসি হলফনামাতে যেটা গেল, তাহলে সেটা কি অযোগ্যের লিস্ট নাকি যোগ্যের লিস্ট? দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ইডি সিবিআই শিক্ষামন্ত্রী থেকে সচিব থেকে সবাইকে, দুর্নীতি হয়েছে বলেই তো ইডি সিবিআই এরা এসছে, দুর্নীতি না হলে থোড়ি আসতো এখানে। দুর্নীতি হয়েছে বলেই তো ইডি সিবিআই এসছে, একটু বোঝার চেষ্টা করুন প্রমাণটা কোথায়? স্যার, একটু শুনে নিন গৌরাঙ্গ বাবু আপনারা নির্দোষ, এর প্রমাণটা কোথায়? আমার নির্দোষ বা দোষী প্রমাণ হওয়ার এখনো কোনো বিষয়ই নেই। না জয়দেব বাবু, শব্দের কাটাকাটিতে সরাসরি আমার প্রশ্ন একটি জায়গাতেই, যে শব্দ দিয়ে আমি কাটতে চাইছি ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা বলছেন রাজ্যে কোনো দুর্নীতি হয়নি, মেনে নিচ্ছি। এসএসসি হলফনামাতে কি করে তাহলে বললো যে অযোগ্য রয়েছে? যে 5000-এর পুরোপুরি টেন্টেটিভ যে নাম্বার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যে 5000-এর সংখ্যা বলা হচ্ছে তারা তো অযোগ্য। এসএসসি খোদ বলেছে, হলফনামা দিয়ে বলেছে, তাহলে এসএসসি নিজে মেনে নিচ্ছে যে সেখানে অযোগ্য রয়েছে, তার মানে দুর্নীতি হয়েছে। সেটা আপনি কাটতে পারবেন, সেটা আপনি কাটতে পারবেন গৌরঙ্গ বাবু। এরপরেও আপনি বলতে পারবেন যে রাজ্যে দুর্নীতি হয়নি। আমাদেরকে এক মিনিট গৌরঙ্গ বাবু আসছি, গৌরঙ্গ বাবু একটু এক্সপ্লেনেশনটা শুনে নিন। যখন কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা প্রভাবিত হয়ে গায়ের জোর করে যখন বারবার করে একই জিনিসের উপরে যখন একটা মিথ্যা কথা বারবার করে বলা যায় না, তখন মানুষের কাছে ওটা সত্য রূপে প্রমাণিত হয়। আজকে বলুন তো, যে যোগ্য অযোগ্য তারা কি, ওই আগের যিনি বক্তা ছিলেন তিনিও বললেন যে পড়াতে পারছে, স্কুলে যাচ্ছে না, ছাত্রছাত্রীদের খাতা দেখছে এবং ছাত্রছাত্রীরা সেই শিক্ষক শিক্ষিকার জন্য কাঁপছে। তারা বলছে যে স্যার আপনি কবে, বা ম্যাডাম আপনি কবে আসবেন, এটা হয়নি, বা পথের মধ্যে দাঁড়িয়ে বসে রয়েছে। তারা কি মনে করেন আপনি অযোগ্য? তারা কটা উদাহরণ পেয়েছেন? মানে ইনডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় রতনবাবুর কাছে একটু যেতেই হবে। রতনবাবু অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন, রতনবাবু বলুন, আমাদেরকে অন্য একটি ইস্যুতে আসতে হবে। রতনবাবু দেখুন সংক্ষেপে, আমাদের আরো একটি বিষয় ইস্যুতে আসতে হবে। গৌরঙ্গবাবু দাঁড়ান এক মিনিট, আমি বলুন। তাকে ভাঙতে হবে, তাকে নষ্ট করতে লাগবে। এটা হচ্ছে আপনারা কাজ করছে 26-এর ভোটে একটা ভোট কাজ করছে। গৌরঙ্গবাবু একটু জল দেন। থামুন একটু বলি, শুনুন। দেখুন জয়দেব বাবু বললো যে যোগ্য অযোগ্য এটা মাপকাঠি। দেখুন অঞ্জনদা, পৃথিবীতে এরকম যন্ত্র মানে আবিষ্কার হয়নি যে সঠিকভাবে একজন সঠিক ব্যক্তিকে আমরা সঠিক জায়গায় নিয়োগ করতে পারি, এরকম কোনো নাই। কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া থাকে যে এই পরীক্ষা ওই পরীক্ষা ইন্টারভিউ এইসবের মধ্যে দিয়ে যাওয়ার পরে একটা নম্বরের ভিত্তিতে আমরা বলি যে ইনি যোগ্য, আর যে সেই পর্যন্ত যেতে পারে না তাকে আমরা অযোগ্য বলি। এবার সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে এসএসসি ঠিক করে। এসএসসি পরীক্ষা নেয়, তারপর আপনার টেট পরীক্ষা নেয়, বিভিন্ন ইন্টারভিউ নেয়, সবকিছু নেওয়ার পরে তারা একটা নম্বরের তালিকা তৈরি করে। সেই নম্বরের তালিকা তৈরি করে যারা উপর দিকে থাকে, বেশি নম্বর পায়, তাদেরকে যোগ্য হিসেবে তাদেরকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়। আর এইখানে কি হয়েছে? এইখানে যেটা হয়েছে যে যারা নম্বরের দিক থেকে পেছনে ছিল তারা চলে গেছে সামনে, যারা
সাদা খাতা জমা দিয়েছে, যারা ঠিকমতো প্রশ্নের অ্যান্সার দিতে পারেনি তারা চলে গেছে স্কুলের মধ্যে ঢুকে গেছে। কিন্তু সবচেয়ে মারাত্মক যে কথাটা জয়দেব বাবু বলেছেন, এই যে 6-7 বছর ধরে, এই যে 6-7 বছর ধরে 5,000 হোক আর 3,000 হোক আর 2,000 হোক আর 1,000ই হোক, তারা যে স্কুলে ঢুকে শিক্ষকতা করেছে, তার পরিপ্রেক্ষিতে যে ছাত্রগুলো তারা যে ভুল শিক্ষা দ্বারা পরিচালিত হলো, তার দায় কে নিবে? তার দায়টা কে নিবে? আজকে দায় ছেড়ে ফেললে হবে না দিদি। আজকে কি বলবেন? আপনি তো পুরো বলেছিলেন যে বিচারপতির কে আপনি কাঠগড়ায় দাঁড় করে দিয়েছিলেন, যে চাকরি খাওয়া পর্যন্ত বলে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট চাকরি খেয়ে নিয়েছে, আপনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেছিলেন। আজকে কি বলবেন? আজকে সুপ্রিম কোর্ট অনেক সুযোগ দিল, আবার একটা সুযোগ দিলে 31শে ডিসেম্বর পর্যন্ত, যে আপনারা চাল আর কাকড় আলাদা করুন। কিন্তু এই সরকার সেটা পারবে না। চাল কাকড় আলাদা করে বাছাই করা যাচ্ছে না, কিন্তু একটি বিষয় এখানে অত্যন্ত পরিষ্কার, তা হলো হিন্দুর ঘরেরও চাকরি গিয়েছে, মুসলমান ঘরেরও চাকরি গিয়েছে, আর ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজ হিন্দু মুসলিম লড়াই করছে কারা? রাজনৈতিক নেতারা। একের পর এক হিন্দু নিধন হচ্ছে এমনটাও বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুরা নাকি ঘর ছাড়া হচ্ছেন এমনটাও বলা হচ্ছে। আজ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে সরাসরি বলে ফেললেন, মুর্শিদাবাদ চাইলে আমিও যেতে পারি। রাজ্যপালকে রিকোয়েস্ট করছেন, তিনি বলার চেষ্টা করছেন যেন কোনোভাবেই মুর্শিদাবাদ এখন না যান। কেন জানার চেষ্টা করব। আগামী কয়েক মিনিটে স্ট্যান্ড পয়েন্ট রাখবো, স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো আপনাদের প্রত্যেককে, আপনারা একটু এক্সপ্লেন করে দেবেন। আমি প্রথমেই গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন একটি, শব্দের কাটাকাটিতে অঞ্জনের সাব প্রশ্ন একটি জায়গাতেই, তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুর্শিদাবাদ চাইলেই যেতে পারেন, যাচ্ছেন না কেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, মুর্শিদাবাদ ইস্যু ওয়াকফ বিলকে নিয়ে যে ঘটনা ঘটেছে এবং এটা গোটা ভারতবর্ষ জুড়েই চলছে। সেখানে যদি কোনো ব্যক্তিরা যান, সেখানে কিন্তু আক্রান্ত হতে পারেন, বা সেখানকার ল অ্যান্ড অর্ডার ভেঙে যেতে পারে, বা তিনি এমন হয়তো কোনো কথা বলে ফেলবেন যেটা পুরোপুরি অসুবিধার সৃষ্টি করতে পারে, আরো কিছু মৃত্যু ঘটনা বা গন্ডগোলের ঘটনা বা উস্কানিমূলক বিষয় ঘটনা যেতে পারে। সেই জন্য কিন্তু যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকেও কেউ ওখানটায় পুলিশকে স্বাধীন ক্ষমতা দেওয়া রয়েছে, বিএসএফ রয়েছে, সেখানে কাজ করছে, মানুষ শান্তি শৃঙ্খলার মধ্যে রয়েছে, সেখানে এই ধরনের ওখানে না গিয়ে কিছুদিন পরে সেখানকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বা ডেভেলপমেন্টাল ওয়ার্ক করা যেতে পারে। সেই কথা দিয়ে প্রশাসনিক দিক থেকে তিনি বলেছেন এবার রাজ্যপাল মানবেন কি মানবেন না সেটা ওনার বিষয়। কিন্তু আমরা বলবো যে বিজেপির কোনো চক্রান্ত দ্বারা, বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে কাউকেই কোনো জায়গাতে রাজ্যের ক্ষেত্রে এই সেন্সিটিভ ইস্যুগুলো নিয়ে কাজ করা উচিত নয়। রাজ্য সরকারের সাথে আলোচনা করেই কাজ করা উচিত। আমি 1 মিনিট সময় দিয়েছিলাম, আমি প্রশ্ন করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ চাইলেই যেতে পারেন, যাচ্ছেন না কেন? গৌরাঙ্গবাবু এক্সপ্লেন করেছেন রাজ্যপাল গেলে পরে কি হবে। আমি আলিয়াবুর কাছে যাবো। আলিয়াবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বলছি, মুখ পোড়া কি করে যাবে? রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী নিজেই, তিনি চাইলেই যাবে, চাইলে যাক না কেন, দেখা যাবে। উনি রাজ্যপাল যেতে যাচ্ছেন, রাজ্যের একজন প্রশাসনিক প্রধান, তিনি যাবেন, তার বাধা কোথায়? উনি কেন বাধা দিচ্ছেন? বাধা দিতে পারেন না তো। রাজ্যপাল আনন্দ বোস তিনি আসবেন, মুর্শিদাবাদের সরজমিনে উনি ঘুরে দেখবেন, সেখানকার যারা নিপীড়িত মানুষ তাদের পাশে তিনি কথা বলবেন, তাদেরকে সান্ত্বনা জানাবেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তিনি সেখান থেকে দিয়ে আসবেন। এটাই তো কথা হওয়া উচিত। সেই জায়গায় উনি বাধা দিচ্ছেন, তার মানে আরো কিছুদিন পরে যাক। কেন পরে যাক? মানে ওই যে যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে সেগুলো বাড়িঘরগুলো ঠিক করে দেবে, যেখানে খুন হয়েছে সেই খুনের জায়গাগুলো পরিষ্কার করবে, যেখানে আরজি করার মতন অবস্থা, ওই মেয়েটি যেখানে খুন হয়েছিল তার সমস্ত কিছু ওয়াল ভেঙে ঠেঙে হাবি জাবি ঠিকঠাক করে রেডি, এবার আসুন, কোনো অসুবিধা নাই, কিচ্ছু হয়নি। এই হলো গৌরাঙ্গ বাবুদের ফন্দি। সুতরাং মানুষ বুঝে গেছে যে সাম্প্রদায়িক দাঙ্গার মাস্টার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস। হারমাত্রা এই যে দুজন ধরা পড়েছিল তারাও কিন্তু একই গ্রামের লোক, পাশের গ্রামেরই লোক, তাদেরকে ধরা হয়েছে। সেই জন্য রাজ্যপাল আসুক এবং বাংলা শান্ত হোক। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমরা চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জনদা, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একবার আসুন জঙ্গিপুরে। আপনি হাতরাসে যেতে পাচ্ছেন, আপনি হাতরাসের লোক পাঠাতে পাচ্ছেন, আপনি মণিপুরে যেতে পাচ্ছেন, কিন্তু আপনি জঙ্গিপুরে আসতে পাচ্ছেন না কেন?
কেন আপনি আসতে পারছেন না? আজকে 7 দিন 10 দিন হয়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন আসতে পারছেন না? আজকে জঙ্গিপুরের আপনি বলেন মা মাটির সরকার, আপনি আজকে জঙ্গিপুরের মায়েরা তার স্বামীকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, মাটি আজকে রক্তে ভিজে গেছে জঙ্গিপুরের। আজকে মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় যে বসবাস করছে, আর আপনি নিজেকে বলেন মা মাটির সরকার। আমরা ধিক্কার জানাই এই মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ এত বড় একটা ঘটনা কাউরি চোখে পড়লো না। প্রশাসন, পুরো জঙ্গিপুরে প্রশাসন বলছে তারা কিছু জানে না। আজকে ওখানকার নেতারা যারা আছে তারা বলছে আমরা জানি না। কেন কেন আজকে সমস্ত কিছু আপনি দখল করে রেখেছেন? আপনি নির্বাচনের নামে প্রহসন করে সমস্ত জায়গায় আপনার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি সব আপনার। তারপরেও এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। অঞ্জন দা, আমরা চাই উনি অবিলম্বে জঙ্গিপুরে আসুক এবং সর্বহারা মানুষের কাছে তিনি যান। তাদের অন্তিম লগ্নে রয়েছি, এবার জয়দেব বাবুর কাছে যাবো। অন্তিম লগ্নে আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। জয়দেব বাবু, ওয়াকফ বিল মানি না বলাটাই কিন্তু পরিস্থিতিটাকে বিগড়ে দিয়েছে। ওয়াকফ বিল সংসদীয় ভাবে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি হয়ে আইন হয়েছে, নোটিশ, গেজেট নোটিফিকেশন হয়েছে, এটা আইন। সারা ভারতবর্ষে আরো অনেক রাজ্য রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রীরাও সংখ্যালঘু ভাইদের জন্য নিঃসন্দেহে ভাবেন এবং তাদের কথা, তাদের ভোটের কথা চিন্তা করেন, কিন্তু তারাও বলেননি যে ওয়াকফ বিল মানি না। এই ওয়াকফ বিল মানি না বলতেই কিছু মানুষ ডেসপারেট হয়ে গেছে। কিন্তু এটাকে যদি অ্যাড্রেস করা হতো যে ওয়াকফ বিল সংসদ থেকে বেরিয়েছে, ইট ক্যান বি চ্যালেঞ্জড ইন সুপ্রিম কোর্ট, এন্ড সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে আমরা স্টে করাবো, বা সুপ্রিম কোর্টে আমরা এর সাংবিধানিকতা এবং এর যে আইনি যে পার্সপেক্টিভ রয়েছে সেটাকে আমরা ব্যান করব। এই বিলটাকে আমরা অ্যাক্টিভেট করতে দেব না আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আইন পাস করা মানেই কিন্তু সেটা লাগু করা নয়, কারণ সুপ্রিম কোর্টের একটা অপশন রয়েছে। যেমন আমরা দেখছি যে আমেরিকার প্রেসিডেন্ট অনেক কিছু ট্যারিফ নিয়ে তিনি পাস করছেন, কিন্তু সেখানকার মানুষও সেখানকার সর্বোচ্চ আদালতে গিয়ে সেগুলোকে রদ করার চেষ্টা করছে। ওয়াকফ বিল মানি না বলেই ব্যাপারটা ঘেটে গেছে। কিন্তু যদি বলা হতো যে ওয়াকফ বিল আইন হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে রদ করব, আপনারা কেউ চিন্তা করবেন না, সবাই শান্ত থাকুন এবং আমরা এটাকে লাগু করতে দেব না, সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা সেই আইনি লড়াইয়ে যাব। অর্থাৎ ওয়ে অফ এক্সপ্রেশনে কোনো এক জায়গায় গলতি হয়েছে, এটাই বলতে চাই। 100 বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকের প্রথম দিনে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে ট্রাইব টিভি বাংলায় আপনারা শুনতে পেলেন না এসো অন্যরকম কোনো শোয়ের মতো নয়, এখানে প্রত্যেকের কথা কাটতে পারবেন শব্দ দিয়ে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। আর ঠিক সে জায়গায় আজও শব্দের তীরে অনেকগুলো ইস্যু জব্দ হয়েছে। তা হলো এই চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি, যারা সত্যিই যোগ্য এবং যারা অযোগ্য তারাও যদি সত্যি শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষাদান করেন, তাহলে সত্যিই কি সঠিক মাপকাঠি তৈরি হয় জাতির জন্য? অন্তত জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, আর ঠিক সে জায়গায় শিক্ষকও যদি মেরুদণ্ডটাকে একটু বাঁকিয়ে দেয়, যদি সত্যিই সেই শিক্ষক নিজেই যোগ্য না হন, তাহলে প্রশ্ন উঠতে শুরু করে জাতির মেরুদণ্ড সত্যি সোজা দাঁড়িয়ে থাকবে নাকি বাঁকা। আর ঠিক এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে শব্দের কাটাকাটিতে ইস্যু কোন জায়গায় জব্দ হচ্ছে। আর ঠিক সেখান থেকে প্রশ্ন উঠতে শুরু করে ওয়াকফ সংশোধনী আইন নিয়েও। তার কারণ এই যে চাকরিহারারা, তাদের মধ্যে কেউ হিন্দুও রয়েছেন, মুসলমানও রয়েছেন, তাহলে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে খামোখা কেন এই হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করতে চাইছে কিছু দল মানুষ? প্রশ্ন আজ এখানেও। ইস্যু আজ ভিড় করতে পারেনি, শব্দের তীরে জব্দ হয়েছে ইস্যু। আর ঠিক এখান থেকেই আজকের পর থেকে একের পর এক শো আপনারা দেখবেন শব্দের কাটাকাটিতে। প্রত্যেকটি ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো এবং শব্দের তীর দিয়ে ইস্যুগুলোকে কাটার চেষ্টা করব। আর তাই প্রতিদিন ঠিক নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় সন্ধ্যে 6টা 57 অঞ্জনের সঙ্গে শব্দের কাটাকাটিতে। নমস্কার।